আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মৌলিক অধিকারের পাঁচটির মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য। 18 কোটি মানুষের মধ্যে শুধু শহর অঞ্চলে যারা বসবাস করে, শহর বলতে ঢাকা সিটিতে এবং বিভাগীয় শহরগুলোতে যারা বসবাস করেন, শুধুমাত্র তারাই ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে ধরে নেওয়া যায়। ভালো স্বাস্থ্যসেবার একটা উদাহরণ বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলি। ধানমন্ডি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তারা বলে, ইবনে সিনা। ওখানে আমার 42 বছর বয়সী সমবয়সী একটি বন্ধু, সে সম্পূর্ণ সুঠাম দেহের অধিকারী এবং একটি সুস্থ মানুষ। তো কোনো এক কারণে ওর একটু সমস্যা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একজন ডক্টর, প্রফেসর, উনি প্রায় 4 ঘন্টা মাত্র ঘুমায়, বাকি সময় শুধু খালি রুগীই দেখেন। এত সিনিয়র, বয়সও প্রায় 70-74 এরকম হতে পারে। তো উনি ওকে বললেন, একা ড্রাইভিং করতে পারবেন না, গোসল করতে পারবেন না, মানে পুকুরে নামতে পারবেন না, এবং একা কোনো কাজে আপনি করতে পারবেন না, আপনি শেষ, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। তো ওর হাত পা কাঁপতো আর কি সবসময়, ওই সময়টায় আর কি। তো আমার খুব প্রিয় বন্ধু, যার কারণে দুনিয়ার সব কাজ ফেলে ওকে নিয়ে ইন্ডিয়া চলে গেলাম। 21 সালে পাশ করা একটা সদ্য ডাক্তার, সদ্য পাশ করা, উনি এই সেম ট্রিটমেন্টই করলেন যেভাবে ঢাকায় করা হয়েছিল। সারা রাত ধরে তার ব্রেনটুকু কতটুকু ঘুমায় এগুলো টেস্ট করলেন। শেষে সিম্পল কিছু ওষুধ দিলেন। ওষুধগুলো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বন্ধু সম্পূর্ণ সুস্থ, শতভাগ সুস্থ মানুষ। তার এই সমস্যার কোনো কিছুই আর নেই। এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম? মানে আমাদের ডাক্তারের সমস্যা না মেডিসিনের সমস্যা? তো যেটুকু বুঝতে পারলাম যে আসলে ডাক্তারদেরও সমস্যা, কারণ হচ্ছে তারা এত পরিমাণ রোগী দেখে যে গুলায় ফেলায় মনে হচ্ছে আর কি। আর ওষুধের সমস্যা তো পুরোপুরি, কারণ হচ্ছে আরও অন্যান্য রোগীদের সাথে চেন্নাইয়ে কথা বললাম। তো প্রকৃতপক্ষে আমাদের মেডিসিনগুলোতে যারা ম্যানুফ্যাকচারিং করে, রাষ্ট্রীয়ভাবে এর গুণগত মান কন্টিনিউ, মানে প্রত্যেকটা বেস যাচাই করার মতো কোনো ব্যবস্থা নাই। তো স্বাস্থ্যসেবা যদি প্রান্তিক পর্যায়ে পৌঁছায় দিতে হয়, তাহলে এখন প্রাইভেট মেডিকেলে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট পড়তে পারছে, ডাক্তারের সংখ্যা বাড়ছে। প্রকৃতপক্ষে পুলিশ এবং স্বাস্থ্যসেবা এবং সেবামূলক প্রতিষ্ঠানে যারা জড়িত, তাদের কর্মের ক্যাপাসিটি একটা থাকা উচিত এবং আছে। একটা মানুষের কর্মের সর্বোচ্চ ক্যাপাসিটি যদি আপনি নেন, সেই অনুপাতে, সেই সংখ্যা অনুপাতে একটা মানুষ কতটুকু কাজ করতে পারে, এর উপরে ভিত্তি করে, সংখ্যার উপরে ভিত্তি করে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। একজন পুলিশ কী পরিমাণ মানে কেস হ্যান্ডেল করবে, একজন ডাক্তার কী পরিমাণ রোগী হ্যান্ডেল করবে, এবং তাদের পারফরমেন্স কী, এবং তাদের গবেষণা রিপোর্ট জমা দিতে হবে প্রতি 3 মাস পর পর, যে সে যে 3 মাস কাজ করলো তার গবেষণা কী কী করলে তার সেবাটা আরও পারফেক্ট হবে এবং আরও মানে সঠিক সেবা হবে, নাগরিক সঠিক সেবা পাবে। এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনারা যে দেখবেন যে ওষুধ কোম্পানিগুলো হয়তো নামে লাইসেন্স আছে, কিন্তু বাজে রকমের ওষুধ, যেগুলো সত্যিকার অর্থে যারা গ্রামে বসবাস করছেন, ওষুধ কেনার সময় তো ভালো করে দেখেও না, অনেকে এটা খেয়ালই করে না আর কি, অনেকে হয়তো বুঝেও না, একদম সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগণ, তারা ওষুধের ব্র্যান্ড এবং তারিখ, ওষুধের নাম, এগুলো কিছুই বুঝে না। সুতরাং এই যে কিছু হইলে অ্যান্টিবায়োটিক, কিছু হইলে এলোমেলো ওষুধ খেতে খেতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যাচ্ছে। সত্যিকার অর্থে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাস্থ্যসেবার যে সমস্যা, স্বাস্থ্যসেবার যে আপনার তুলনামূলকভাবে যে একেবারে গ্রহণযোগ্যতার মান সর্বনিম্নে পৌঁছে গেছে,
এটাকে যদি সঠিক করতে বর্তমান ও আগামীর বাংলাদেশকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দিতে চান, তাহলে রাষ্ট্রকেই তার কর্মকাণ্ডের জবাবের আওতায় আনতে হবে। আর এই জবাবের আওতায় আসছে না বলেই এত কিছুর পরেও এখনও চলছে হাতুড়ি ডাক্তারি এবং স্বাস্থ্যসেবার নামে লুটপাট। আপনারা দেখবেন বিভিন্ন সরকারি মেডিকেলে উন্নত মানের কোটি কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে এখনও প্যাকেটই খোলে নাই, অথচ যন্ত্রপাতি কিনে রাখছে। এখানে একটা সমস্যা আছে। পিডাব্লিউডি যন্ত্রপাতি কিনে স্পেক অনুসারে, কিন্তু ডাক্তার তা ডেলিভারি পাওয়ার পরে এটা অপারেশনে বা অপারেটিংয়ে যেতে পারে না। কারণ হচ্ছে যন্ত্রপাতিটা ডাক্তার কিনে না, কিনে পিডাব্লিউডি। প্রায় সমস্ত মেডিকেলেই একই অবস্থা। আমরা মনে করি যে রাষ্ট্রের একটা পয়সা, প্রত্যেকটা সম্পদ, 1 ইঞ্চি 1 বিন্দু সম্পদ, এটা দেশের জনগণের সম্পদ। এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হলে রাষ্ট্রের সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটি স্বাধীন সংস্থা দরকার, স্বাধীন কমিটি দরকার। আপনারা লক্ষ্য করছেন ইরানের ইসরায়েলের যুদ্ধে এবার জনাব খামেনি সে যখন দেখতে পেল যে সত্যিকার অর্থে পরিস্থিতি ভালো না, সে যদি একা তার দায়িত্বটাকে এখনও ধরে রাখে তাহলে ইরানের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য উনি সাথে সাথে ক্ষমতাটা তাদের সমস্ত আর্মিকে দিয়ে দিলেন, ডিপার্টমেন্টকে দিয়ে দিলেন, যার কারণে রেজাল্টটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। বাংলাদেশেও প্রকৃতপক্ষে ইরানের মতোই এরকম একটা উচ্চকক্ষ কমিটি দরকার। কেননা আমরা, কবি বলেছিলেন যে রেখেছ 7 কোটি বাঙালিকে, বাঙালি জননী বাঙালি করে মানুষ করনি। এই ব্রিটিশ ভাগাভাগি থেকে আমরা একটি অজগর সাপের পেচের মধ্যে পড়ে আছি, যার কারণে এই পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে আসছে না। এখন তো প্রমাণিত হলো যে বিশ্বে নন্দিত, সারা পৃথিবীতে নন্দিত এরকম একজন ব্যক্তি বাংলাদেশের কান্ট্রি লিডার, অথচ উনি মাঝে মধ্যে ছেড়ে চলে যেতে বলে, প্রকৃতপক্ষে সহযোগিতা পাচ্ছে না। তো এটা তো আর সম্ভব নয় যে মঙ্গল গ্রহ থেকে ফেরেশতা নিয়ে এসে কান্ট্রি লিডার বানানো যাবে। তারপরেও একটি ন্যায়পাল পদ্ধতিকে নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা একটি স্বাধীন কমিটি করে এই বাংলাদেশের বর্তমান ও আগামীর বাংলাদেশের মানে রাষ্ট্রীয় বিষয়গুলোকে এবং গণমানুষের গবেষণা, অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে যেন রাষ্ট্র চলে তার ব্যবস্থা করার জন্য শুধু দর্শকের সারিতে না থেকে প্রত্যেকেরই দায়িত্ব আছে। কেননা মায়ের পেটে যখন সন্তান আসে প্রথমে ব্রেন তৈরি হয়, তারপরে মাথা, তারপরে অন্যান্য অঙ্গ। এটা বায়োলজিক্যাল বিষয়। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলেন যে দুনিয়াতে যে তাকে পাঠিয়েছে সে তার পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার প্রত্যাশা কী, তার দায়িত্ব কর্তব্য কী, তার অধিকার কী, সে কতটুকু পালন করতে পেরেছে। তো প্রকৃতপক্ষে দায়িত্ব কর্তব্য সম্বন্ধেই জিজ্ঞেস করা হবে বেশি, এর দায় তাকে নিতে হবে। সেক্ষেত্রে এই বিশাল জনসংখ্যা আর ভীতকর পরিস্থিতিতে না থেকে বেরিয়ে আসুন। কথা বলার সময় হয়েছে। যার যার অবস্থান থেকে মায়ের মতো দেশটাকে ভালোবেসে পরিবর্তনের জন্য বর্তমান ও আগামীর বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত সহ বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণময় রাষ্ট্রের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। ঠিক আপনার মাকে যেভাবে যত্ন করেন, যেরকম ভালোবাসেন, ঠিক এই পদ্ধতিতে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি শুরু করেছে ভালো ভালো কথাগুলোর সাথে হাতে কলমে কাজ করার। আপনাদেরকে উদারত আহ্বান, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এখনই শুরু করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।